একজন অ্যাঙ্কর যেদিন ১ম মানে অন এয়ারে যান, সেই দিনের চ্যালেঞ্জটা আপনি পার্সোনালি কিভাবে ভেবেছেন যে হ্যাঁ, এইভাবে আমি কেটে উঠব? আমার মনে ঘুম আসছিল না যে কালকে আমি অন এয়ারে আসবো এবং আমাকে দিয়েই অন এয়ার হবে। আর সেদিন তো আসলে আরো অনেকের চোখ এখানে অনেকে আছে। সবার চোখ ছিল। আমি বললাম না পিসিআর এর সবাই ছিলেন। সময়ের ইতিহাস সময় যতদিন হুম, থাকবে, হুম। সময়ের ইতিহাসের সঙ্গে আমি থাকবো ততদিন। আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি সময়ের স্কুলের আরেকটি পডকাস্টে আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আজকের এই পডকাস্টটি একটা বিশেষ কারণ রয়েছে। এর কারণ হচ্ছে আপনারা সময়ের স্কুলের কথা বললেই সময় সংবাদের কথা চলে আসে এবং সময় সংবাদে এখন কিন্তু আপনারা প্রায় ১ যুগ ধরে নানা ধরনের প্রোগ্রাম, সংবাদ, অনেক কিছু সংবাদ সংশ্লিষ্ট দেখেন। কিন্তু একটা বিষয় কি আপনারা জানেন এবং নিশ্চয়ই আপনারাও সেদিন যারা সাক্ষী হয়েছিলেন যে আমরা ২০১১ সালের ১৭ এপ্রিল যেদিন অন এয়ার হই, সেদিন যিনি আপনাদেরকে সংবাদে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় হাফসা আপু। পুরো নাম হচ্ছে হাফসাতুন্নেসা। আজকে আমরা কিন্তু সেই হাফসা আপুকে নিয়ে এসেছি আপনাদেরকে বলতে যে, আপনি যেদিন কোনো একটা টেলিভিশনে সবাইকে আমন্ত্রণ জানাবেন আপনার প্রোগ্রামটি দেখার জন্য, তাহলে সেই দিনের যে প্রত্যাশা, সেই দিনের যে চ্যালেঞ্জ, সেই দিনের যে চাপ, তিনি কিভাবে আসলে উতরে গিয়েছিলেন, সেই গল্পটা আমরা করব। একই সাথে সময়ের স্কুলের বিশেষ এই পডকাস্টে চলুন আপনাদের সহ আমন্ত্রণ জানাই হাফসা আপুকে। হাফসা আপু আপনাকে অনেক ধন্যবাদ। এর কারণ হচ্ছে যে গল্পটা আমি আসলে করতে চাই যে আপনার থেকে আমরাও আসলে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখি। কিন্তু যদি ১ম দিনের গল্পটা করি, কারণ একটা কারণে আপনি সময় সংবাদের কাছে বিশেষ এবং এই সময় সংবাদ যতদিন ধরে থাকবে আপনি সেই বিশেষ জায়গাটা অন্য কেউ আসলে নিতে পারবে না। কিন্তু বিশেষ কাজটা করতে গিয়ে নিশ্চয়ই আপনার একটা মজার এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হয়েছে। ওই দিনের গল্পটা যদি আমাদের একটু শেয়ার করেন। ধন্যবাদ রাব। আসলে সেই ১ম দিনের কথা উম আসলে কোনোদিনও ভোলার নয়। কেন? আমরা যখন এক ঝাঁক বলা চলে এক ঝাঁক তরুণ-তরুণী যোগ দিয়েছিলাম। আপনিও ছিলেন হুম, সেই সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন। তো আপনিও জানেন যে আমরা কতটা স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম এবং আমাদের কবে অন এয়ারে আসবো আমরা, কবে সেই মাহেন্দ্রক্ষণটা আসবে সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা ছিল। আমরা সেভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম। তারপরে যেদিন জানতে পারলাম যে আমরা ১৭ এপ্রিল অন এয়ারে যাচ্ছি এবং আমি যখন জানতে পারলাম যে আমার নিউজ দিয়ে যাচ্ছে ১৭ এপ্রিল ৫ টা নিউজ দিয়ে শুরু হয়েছিল। সেই ৫ টা নিউজটা আমি পড়ব। তখন আসলে আমি কি বলবো যে আমার কাছে মনে হচ্ছিল একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাকে নিতে হচ্ছে। একই সঙ্গে ভালো লাগা তো কাজ করছেই। ১ম সংবাদটা আমি পড়ছি। তো একটা প্রেশার তো ছিল। অনেক বড় চাপের মধ্যে ছিলাম। কিন্তু যেহেতু আমরা এর আগের কয়েকটা মাস প্রস্তুতি নিয়েছিলাম। আমরা যেটাকে বলি ড্রাই রান করেছিলাম। তো সেই হিসেবে প্রস্তুতি তো ছিলই। পুরোটা ছিল আসলে মানসিক ব্যাপার যে আমি আসলে কতটুকু উতরে যেতে পারবো। ওই যে ১ টা ঘন্টা, ওই ১ টা ঘন্টা আমাকে কতটুকু চাপমুক্ত থাকতে হবে। প্রচণ্ড চাপ। কারণ হচ্ছে গিয়ে পিসিআর এ সবাই ছিলেন। প্লাস যারা হচ্ছেন গিয়ে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, সবাই তো আমাকে বলেছেন সবার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি। সবার প্রত্যাশাটা আমি পূরণ করতে পারছি কিনা, এটা ছিল সবথেকে বড় চাপ। তবে একটা জিনিস নিশ্চয়ই গল্পে নিয়ে আসা দরকার। সেটা হচ্ছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা থাকে যে একটা স্ক্রিন শুরু হচ্ছে এবং সেটার সাথে আমাদের অ্যাঙ্করিং এর পাশে কিন্তু অনেক কিছু জড়িত। বিশেষ করে টেকনোলজি, তারপর হচ্ছে পুরো প্রোডাকশন টিম, তারপর কোনটার পরে কোন রিপোর্টটা যাবে সবগুলো সঠিকভাবে কাজ হুম, করবে হুম, কিনা। হুম, হুম। এই যে এই জিনিসগুলোও তো নিশ্চয়ই আপনাকে ভাবিয়ে তুলেছে। ভাবিয়ে তুলেছে। কারণ আমাকে তো আরো আগে থেকেই প্রস্তুতিটা কিন্তু নিতে হয়েছে। যে ৫ টা বাজার আগেই গিয়ে বসেছি তা না। তার আগে থেকে কিন্তু আমাকে আ আম আম এবং সবারই তো প্রস্তুতি ছিল। হুম, আসলে সবারই তো ঐদিন ১ম দিন। আমি সবাইকে রিপ্রেজেন্ট করছি। কিন্তু সবাই কিন্তু পেছনে কাজ করেছে। সেন্ট্রাল ডেস্কে যারা ছিলেন, যারা রান ডাউন করেছেন নিউজ এডিটররা, তারা পুরো সংবাদটা কোন সংবাদের পর কোন মানে কোন নিউজের পর কোন নিউজ যাবে। রিপোর্টাররা সারাদিন ধরে সেই নিউজগুলো তৈরি করেছেন। প্রোডাকশন এর সবাই কাজ করেছেন যাতে একদম পারফেক্ট হয় ওই ১ টা ঘন্টার নিউজ। তারপরে আমরা লাইভেও ছিলাম ঐদিন ১ম। আমি কিন্তু ঐদিন ১ম মানে শুধু ১ম যে সংবাদ পড়ছি তা না। ১ম লাইভেও ছিলাম। হ্যাঁ? আমাদের বিভিন্ন জেলা থেকে কারণ ঐদিন প্রতিনিধিরা আমাদের যুক্ত একটা বড় হয়েছিলেন।
দেখানোর ব্যাপারটা যে আমরা যে আসলে আমরা নতুন কি নিয়ে নতুন আসছি, কি নিয়ে আসছি, কতটা অন্যদের থেকে আমরা কতটুকু আলাদা। কারণ সংবাদে একটা থাকে যে আমরা কতটা কানেক্টিভিটি দেখাতে হ্যাঁ, পারলাম। আমাদের এবং আমাদের যেটা ছিল যে আমরা একেবারে প্রান্তিকে পৌঁছে যাব, কিংবা হুম। আমাদের মানে বাংলাদেশের ঘরে, ঘরে সময় টেলিভিশন জায়গা করে নেবে। মানুষের মানে ঘরে, ঘরে থাকবে। তো সেটা আমরা ১ম দিন থেকে কিন্তু আমাদের সেই বলব পদক্ষেপটা ছিল। আমরা বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের কানেক্ট করেছি। তারপর সেইদিন আবার গেস্ট ছিলেন। সবকিছু মিলে তো আমার একটা প্রেশার ছিলই। সবার তবে প্রত্যাশা ছিল। আমি শুরুতেও বলতে চাচ্ছিলাম যে ২০১১ সালের ১৭ই এপ্রিল মানুষের যেমন জন্মদিন বা বড়, বড় অকেশন এর দিনটা অনেক বেশি স্মরণ থাকে। আপনারও নিশ্চয়ই ওই দিনটা ওইভাবে স্মরণ আছে। ২০১১ সালের ১৭ই এপ্রিল দিনটা সকাল থেকে যদি আপনি ৫টা পর্যন্ত চিন্তা করেন, সেই স্মৃতিটুকু কিভাবে আপনি একটু যদি ব্যাখ্যা করেন আরকি? সকাল থেকে আমি বলব যে আ আমি আমাকে তো আগের দিন থেকেই আমার মানে ঘুম আসছিল না যে কালকে আমি অন এয়ারে আসবো এবং আমাকে দিয়েই অন এয়ার হবে। তো সকালে আসার পর থেকেই মূলত আমি নিউজ নিয়েছিলাম যে কি, কি নিউজ যাচ্ছে, কোনটার পর কোনটা যাবে। আমি নিউজ এডিটরদের সাথে কানেক্টেড ছিলাম। যে মা তারাও আমাকে বুঝিয়ে দিয়েছেন যে এই নিউজের পরে এই নিউজ, এবং আমাকে বিষয়টা এরকম না তো, আমরা তো আর মুখস্থ নিউজ হুম, পড়ি না। হুম। আমাকে আমাকে একটা নিউজ ঢুকেও যেতে পারে। সেটাও আমাকে বলা হয়েছে যে কোনো না কোনো নিউজ মাঝখানে ঢুকে যেতে পারে। তোমাকে সেটাও প্রিপারেশন রাখতে হবে। তো তাদের সাথে কানেক্ট থাকা এবং রেডি হওয়া, মেকআপ নেওয়া, রেডি হওয়া, আমি কোন শাড়িটা পরবো, হ্যাঁ? সেটা একটা সিলেক্ট করা। সবকিছু মিলে মোটামুটি ব্যস্ততার মাঝেই গেছে, এবং আ রেডি হয়ে আমি এসে নিউজ রুমেই ছিলাম। তবে যেই জায়গাটায় আলোচনাটা নেয়া দরকার, যেহেতু আমরা সময়ের স্কুলে এখন বিভিন্ন কোর্সের মাধ্যমে মানুষকে শিখাই। আপনাকে তো মানুষ ফলো করে, আমরাও নিজেরা ফলো করি এবং আপনি সবসময় আমাদেরকে অনেকভাবে শিখিয়ে দিতেন, এখনো শেখান। সেই জায়গাটায় যারা সামনের দিনে আসতে চায়, কারণ ওই দিনের চ্যালেঞ্জ তো প্রায় সবারই থাকে। আপনি হয়তো যেই টেলিভিশন যেদিন শুরু হলো, আপনার চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল। কিন্তু একজন অ্যাঙ্কর যেদিন ১ম মানে অন এয়ারে যান সেই দিনের চ্যালেঞ্জটা আপনি পার্সোনালি কিভাবে ভেবেছেন যে হ্যাঁ, এইভাবে, এইভাবে আমি কেটে উঠব? আমার যেটা মানে আসলে আমারটা ছিল যেরকম যে সময়ের ইতিহাস সময় যতদিন হুম, থাকবে, হুম। সময়ের ইতিহাসের সঙ্গে আমি থাকবো ততদিন। মানে যতদিন সময় বেঁচে থাকবে, ১ম নিউজটা কে পড়েছিল? হাফসাতুন্নেসা। সেটা একটা ফ্যাক্ট। কিন্তু যে তাকে যে ১ম অন এয়ার এর নিউজটাই পড়তে হবে তা না। কিন্তু সে কিন্তু ১ম অন হুম, এয়ার হুম। হচ্ছে। তার কাছে কিন্তু সমান চাপই না যে আমি আজকে ১ম অন এয়ার এ নিউজ পড়ছি। তো সেক্ষেত্রে যেটা যে আমরা তো একটা প্রস্তুতি নিয়েই রেখেছিলাম। মোটামুটি কয়েক মাস আমরা ড্রাই রান করেছি। যে অন এয়ার এ আসবে নতুন করে, তাকেও কিন্তু সেই প্রস্তুতিটা নিতেই হবে। জাস্ট এটা মাথায় রাখতে হবে যে আমি যে এতদিন প্রস্তুতি নিয়েছি, অন এয়ার এ আমি আজকে আসছি বলে গুবলেট পাকিয়ে ফেলবো তা না। আমি যা করেছি, যেভাবে করেছি সেভাবেই করব। আমাকে তো শেখানো হয়েছে কিভাবে কোনটা কাজ করে। তো ওই জিনিসটা মাথায় রাখলে আমার মনে হয় প্রেশারটা একটু কমে যায়। তবে আপনি এইটা ঠিক না মানে এটা আমরা অনেকটা বুঝবো। প্রত্যেকটা দিনই যখন আমরা অন এয়ারে যাই, ওইদিন কিন্তু শুরুর কিছু সময় অনেক প্রেশার থাকে। ইভেন এই পডকাস্টও যখন আমরা শুরু করব যে হ্যাঁ, কে কি দিয়ে শুরু করব, কখন কিভাবে কথা শুরু হবে করব? হ্যাঁ। এবং অন এয়ার এটা তাও তো রেকর্ডিং। হুম, হুম, হুম। কিন্তু অন্যটা তো একেবারেই আমি যেটা বলতেছি ওটা সাথে, সাথে চলে যাচ্ছে। সেই জায়গাটায় ১ম দিনের অন এয়ার আরো স্পেশাল ছিল না? অনেক, অনেক স্পেশাল ছিল। কারণ সবাই এটাতে আসলে কানেক্ট ছিল। সবার প্রস্তুতি ছিল যে আমি আমার ডিপার্টমেন্টের আমার যা কাজ সেটা যেন একদম পারফেক্ট হয়। কোনোভাবেই যাতে কোনো কিছু এমন না হয় যেটার কারণে আমার কারণে আসলে জিনিসটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এইটা একটা প্রেশার। আরেকটা হচ্ছে যেমন আমরা তো পুরো ম্যানেজমেন্টের সাথে কয়েকটা মাস একসাথে চলেছি, শিখেছি। তারাও নানা ধরনের কথা বলেছেন। গ্লোবাল স্ট্যান্ডার্ড এর অনেক বড়, বড় সাংবাদিক, তারপর হচ্ছে টেকনিশিয়ানরা এসে আমাদেরকে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন। শিখিয়েছেন। হ্যাঁ। ওই সময় মানে আমি যদি একেবারে সরাসরিই বলি, আমাদের ম্যানেজমেন্টের এখন যিনি বস হিসেবে আছেন, জো ভাই যে প্রত্যাশাটা করতেন নিশ্চয়ই মানে তাদের জায়গাটা থেকে আপনি তখন মাথায় কিভাবে তাদের সাইড করে রেখেছেন? আমি এত কিছু ভাবিনি, সত্যি কথা। আমার কাছে মনে হয়েছে যে আমাকে এখন আমি অন এয়ারে আসছি। আমার চ্যানেলটা মানে আমাদের সবার যে প্রত্যাশাটা, সেটা যাতে কোনোভাবেই আমাকে দিয়ে কমে না যায়। মানে আমাকে সেটা ধরে রাখতে হবে। কারণ আমি আমাদের নিউজ রুমের সিস্টেমটা একটু মানুষের জানা দরকার। সেটা হচ্ছে আমরা যখন টক ব্যাকে কথা শুনতে পাই, বিশেষ করে আমাদের তো আমরা বলছিলাম যে জো ভাইয়ের কথা। তিনি যখন কথা বলেন তখন কিন্তু আমরা অন এয়ারে যতটা না প্রেশারে তার থেকে একটু সবারই বেড়ে যায়। হ্যাঁ। সেই জায়গাটা ঐদিন তো ভাইয়া মানে মুহূর্তে, মুহূর্তে কথা বলছিলেন। এই জায়গায় অন এয়ার হবে, এইটা ও বলবে বা এইটা বলবে না। এখান থেকে যাও, এটা কেন হচ্ছে? আর সেদিন তো আসলে
আরো অনেকের চোখ এখানে অনেকে আছে। সবার চোখ ছিল। আমি বললাম না পিসিআর এর সবাই ছিলেন। আ সবার মানে সবাই অনেক কিছু বলছিলেন। আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে যে আমাকে সবকিছু পারফেক্টলি করতে হবে এবং আমি নার্ভাস ছিলাম ঠিকই। কিন্তু আমার কাছে আমি এটা আমার সবসময় ভেবেছি আমার নার্ভাসনেসটা যাতে স্ক্রিনে প্রকাশ না পায়। তবে হ্যাঁ, আমরা নিচের গল্পটা আপনার সাথে যদি একটু শেয়ার করি। ঐদিনে কিন্তু বড় স্ক্রিন ছিল ৯ তলায় এবং সবাই দেখেছে। আমরা সবাই নিচে হুম, হুম। দেখছিলাম। কারণ সবাই জানে যে এত বড় একটা মাইলফলক যে আমরা সবাই চিৎকার দিয়ে উঠবো। স্বাভাবিক যখন আমি সেটা মিস করেছি হ্যাঁ, যেহেতু আমি অনারে ছিলাম। কিন্তু আমরা ওখানে থেকে যেটা দেখেছি যে আমার মনে হয় মানে আমার অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমার মনে হয় ফার্স্ট এর দিনের নিউজ কখনো কোনোভাবেই মানে বোঝা যায়নি। এইটা সবাই আমাকে নিশ্চয়ই এটা আপনার একটা বলেছে। বড় অর্জন। সবাই আমাকে এটা বলেছে যে, "কোনোভাবেই বোঝা যায়নি হাফসা আজকে যে তুমি ১ম নিউজ পড়েছো। মানে অন এয়ারে আজকে তোমার ১ম নিউজ এবং সময় টিভির ১ম নিউজ তুমি পড়েছো।" তো এটা ওই যে ওটাই আমি বলছিলাম যে মাথায় রাখতে হবে যেটা যে উম আমি ভয় পাচ্ছি, আমি নার্ভাস কিন্তু কোনোভাবেই স্ক্রিনে সেটা ফোটানো যাবে না। ওই সময়টাতে একদম ঠান্ডা থাকতে হবে। এর কে মানে কি বলছে আমার এত কিছু মাথায় নিয়ে আমি যেটা আমাকে নিউজ পড়তে হবে, আমি জানি আমাকে কি করতে হবে। এটা জাস্ট ক্লিয়ারলি জানা থাকলে তখন ওই জাস্ট ভয়টা যদি এড়ানো যায় তাহলে আসলে তেমন কোনো এর সমস্যা মানে হয় না। আপনি আত্মবিশ্বাসের জায়গায় হ্যাঁ, অনেক তুঙ্গে ছিলেন। একদম। আর ড্রাই রান এর কথা বলছিলেন বা প্র্যাকটিস যেটাই আমরা বলি মিডিয়ার ভাষায় সেটাকে ড্রাই রান। সেই সময়টা যে আমরা যেই সাপোর্ট গুলো পেয়েছি সেটি নিশ্চয়ই ঐদিনে অনেক অনেক উপকারে কাজে এনেছে। দিয়েছে। কেন? আমরা প্রায় ৩-৪ মাসের বেশি সময় আমরা আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে এবং দেশের বাইরে থেকে বিবিসি তারপর ইন্ডিয়ান চ্যানেল থেকে এসে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা, আলাদা ট্রেনিং হয়েছে। সবাই কিন্তু আমরা সেই প্রস্তুতিটা নিতে পেরেছি। আর আবার আরেকটা বিষয় আপা, এখন যেটা হয় যে অনেকেই আ অডিশনের সিস্টেমেরটা একটু যদি যাই। কারণ আমাদের স্কুলের সাথে এটা অনেক রিলেটেড। যে জাস্ট একটা স্ক্রিপ্ট দেয়া হলো, তিনি হয়তো পড়ে গেলেন, রেকর্ড করে গেলেন। আমরা মেধা, যোগ্যতা, দক্ষতা দেখে হয়তো তাকে সিলেক্ট করে ফেলি। আমাদের ওই সময় কিন্তু ড্রাই রানে এমনটাও হয়েছে যে একটা টপিক দেয়া হতো হুম, বলতো তুমি ঘন্টার পর তুমি ঘন্টা কথা বলো। বলতে হ্যাঁ, থাকো। এটা তো লাগবেই। কেন আমরা আ সবকিছু তো আর লেখা থাকে না। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। নানা ঘটনাই কিন্তু ঘটেছে। আমি হুম, উল্লেখ হুম। করতে চাই না। অনেক সময় অনেক ঘটনা ঘটেছে। ঘন্টার পর ঘন্টা লাইভে থাকতে হয়েছে। তো সেই সময়টা সেই যেটা আমি বলছিলাম যে আমাদেরকে জানা থাকতে হবে পৃথিবীর কোন প্রান্তে কি ঘটছে, কোথায় কি আছে। যখন একটা ঘটনা ঘটে গেল সেটা দেশেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। আমি একেবারেই জানি না, আমার মাথা একেবারেই ব্ল্যাংক। তখন কিন্তু আমি ২ টা কথা বলতে পারব না। ওই যে অডিশনটা যেটা জাস্ট স্ক্রিপ্ট দেখে আমি পড়লাম, উচ্চারণ যদি শুদ্ধ থাকে, সুন্দর থাকে, প্রেজেন্টেশন ভালো থাকে, এক্সপ্রেশন ভালো থাকে, সিলেক্ট করাই যায়। কিন্তু অডিশনে এই জিনিসটাও আমার মনে হয় থাকা উচিত যে কানেক্ট করা, বাইরে থেকে কানেক্ট করা। বা তার বাইরের নলেজ গুলো বা কোনো হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, কিছু হ্যাঁ। ফেইল করলে সে ফেইল কিভাবে করলে সে উতরে যায়। কিভাবে উতরে যাবে? সেক্ষেত্রে আপা আরেকটা বিষয় আপনার আনা দরকার আমার মনে হয় এই গল্পে সেটা আপনি এর আগে রেডিওতে কাজ করেছেন হুম, হুম। এবং আগে বলা হতো আরজে আপনাদের চ্যানেল বা রেডিও স্টেশন থেকে বলা হলো কথা কথা বন্ধু। বন্ধু, হ্যাঁ। অনেকে হয়তো কানেক্ট করতে পারবেন যে ওটা এবিসি হুম, রেডিও ছিল। সেখানে আপনি খবরও পড়েছেন। সেই হুম। অভিজ্ঞতা নিশ্চয়ই ওই দিনের কাজে লেগেছে বা কাজে পুরো লেগেছে। আপনার ক্যারিয়ারে হ্যাঁ, কাজে আমার লেগেছে। কাজে লেগেছে। অনেক কাজে লেগেছে। আসলে সেটাই তো আমার ১ম যাত্রা ছিল আসলে এবিসি রেডিও দিয়ে। তো তখন সেখানে আমি নিউজ পড়তাম। আ তারপর কথা বন্ধু হিসেবে কাজ করতাম। তো এবিসি রেডিওতে যেটা ছিল যে একদম শুদ্ধ প্রমিত বাংলায় কথা বলা। বাংলিশ যেটা সেটা না। মানে বাংলায় কথা বলতে হবে। আমরা কথা বন্ধু বলতাম, খুদে বার্তা বলতাম। হুম, হুম। হুম? যে আপনারা এসএমএস। হ্যাঁ, এসএমএসকে আমরা বলতাম খুদে বার্তা। তো এরকম কিছু শব্দ ওখানেই আমরা একেবারে চালু করা যেটাকে ওইটা করা। আর এমনিতে কথার মাঝে যতটুকু সম্ভব বাংলায় কথা বলা। হ্যাঁ? তো ওই জিনিসটা তো আমার অবশ্যই কাজে লেগেছে এবং তখন যে আমি খবর পড়েছি সেই পড়াটা কিন্তু আমার কাজে লেগেছে। হয়তো আমি সেখানে সেটা দেখা না হ্যাঁ, গেলেও দেখা না গেলেও আমি তো পড়েছি কিভাবে পড়ে। তবে হ্যাঁ, আ র রেডিও এবং টেলিভিশনের মধ্যে কিছু তো পার্থক্য থাকেই। বিশাল পার্থক্য। হ্যাঁ, সেই সবচেয়ে বড় কথা পার্থক্যটা স্ক্রিনে আমাকে কতটা কনফিডেন্ট হ্যাঁ, লাগছে এবং রে সেটা যদি ফার্স্ট এর দিন হয় হ্যাঁ, সেটি আরো বড় ব্যাপার। আরো বড় তবে ব্যাপার। সেই সময়ে যে কাজটা এবং রেডিও এবিসির গল্পটাও নিশ্চয়ই শোনা দরকার। কারণ আপনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সময় টিভি বাংলাদেশে বিশাল একটা জায়গা করে নিয়েছে এবং সেটির ১ম নিউজ পড়েছিলেন। এবং এবিসি রেডিও কিন্তু ওই যে বাংলিশ উচ্চারণ না করা, সুন্দর প্রমিত ভাষায় বাংলায় প্রমিত কথা উচ্চারণে বলা। কথা হ্যাঁ, বলা, পাশাপাশি ওদের সংবাদ কিন্তু বিবিসির পরে অনেক জনপ্রিয় অনেক জায়গা করে জনপ্রিয় ছিল। নিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। সেখানের আ জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? সেটা যদি বলি রাব্বি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। তার মধ্যে আবৃত্তি সংগঠন একটা ছিল। আম বিতর্কের সঙ্গেও ছিলাম,
খুবই কম সময় সেটা আসলে। কয়েকটা আমি আবার এই বাঁধন স্বেচ্ছায় হুম, হুম। রক্তদাতাদের সংগঠন সেটার সঙ্গেও জড়িত ছিলাম। তো একই সঙ্গে কয়েকটা কাজ করতে না পারি তখন বিতর্ক থেকে আমি সরে যাই। আবৃত্তিটা আমি নিয়মিত করতাম। তখন থেকে আমার মাঝে একটা কাজ মানে ছিল যে আমি যদি কণ্ঠ নিয়ে কাজ করতে পারতাম। বিষয়টা এরকমই না আমাকে নিউজ প্রেজেন্টারই হতে হবে বা কথা বন্ধুই হতে হবে ওরকম না। কণ্ঠ নিয়ে যদি কোনো কাজ করতে পারতাম আমার ভালো লাগতো। কারণ আবৃত্তিতে আমরা যেটা যে কয়েক বছর আমি ছিলাম, প্রতি বছরই দেখা যেত ২ টা ৩ টা শো শিল্পকলায় থাকতো। তো আমি ওটা থেকে যখন চলে আসবে আমি কি করব? মানে আমার তো এটা ভালো লাগে। তো তখন খুব রেডিও মানে মানুষ এফএম রেডিও খুব শুনতো। আমিও শুনতাম। সেই থেকে আসলে আচ্ছা দেখি কি হয়। হয়ে গেল আ ওখানে। ওরাও কি ওখানে আপনার হচ্ছে অন এয়ারে আসার আগে আমাদের মতো ট্রেনিং করিয়েছিল? ওরাও ট্রেনিং দেয়। হ্যাঁ, ওরা ট্রেনিং করিয়েছে এবং ভালো রকমেরই ট্রেনিং করেছে। আমরা সময় যেরকম ট্রেনিং পেয়েছি, এবিসি রেডিওতেও ওরকম ট্রেনিং ছিল। খুবই ভালো একটা ট্রেনিং ছিল বলব। কারণ শুধু এরকম না যে আপনি কথা বন্ধু হিসেবে কাজ করবেন তা না। একজন সাংবাদিক হিসেবে আসলে আপনার কিরকম করা তবে আপা উচিত এই ইসের সবই। সাথে আপনার এক্সট্রা কারিকুলার গল্পটা শুনছিলাম যে ইউনিভার্সিটিতে আপনি কি করেছেন। এবং আমরা তো সরাসরি দেখেছি যে ফার্স্ট এর দিনের নিউজটা যিনি পড়বেন তাকে আসলে কিভাবে সিলেক্ট করা হয়। সবচেয়ে যে বড় জায়গাটা আপনাকে দেখা হতো সেটা হচ্ছে আপনার উচ্চারণ এবং হচ্ছে প্রেজেন্টেশন এর প্রত্যেকটা শব্দ দারুণভাবে আপনি মানুষকে তুলে ধরেন যে সে যেন প্রত্যেকটা শব্দই সুন্দর করে বুঝতে পারে। এবং এই জায়গাটায় এই যে এক্সট্রা কারিকুলার বিশেষ করে আবৃত্তি করাটায় অনেক আ বড় কাজে আব লেগেছে বড় সত্যি কাজে কথা। দিয়েছে। হ্যাঁ, অনেক বড় কাজে দিয়েছে। কেন? আবৃত্তি হচ্ছে গিয়ে কণ্ঠের এক্সপ্রেশন। অভিনয়ে কি হয়? চেহারা দিয়ে কিন্তু অনেক কিছু ফোটানো যায়। আ আর আবৃত্তিতে চেহারাও কাজে লাগে। চেহারার এক্সপ্রেশন থাকে। কিন্তু বেশি এক্সপ্রেশন দিয়ে ফেললে মনে হবে আমি অভিনয় করছি। গলা দিয়ে বেশি। গলা দিয়ে যাতে বেশি এক্সপ্রেশনটা হয়। সেক্ষেত্রে কোন শব্দে আমি একটু বেশি আ আ কি মানে মানে আমি কোন শব্দটাতে জোর দিলে পুরো লাইনটা ক্লিয়ার হয়ে যাবে মানুষের কাছে। সেটা আমি আসলে ওই আবৃত্তি করতে গিয়ে শিখেছি। যখন আমি মানে ১৫ বা ১৬ যাই হোক যে কত লাইনেরই আবৃত্তি করি না কেন প্রত্যেকটা লাইনে ঠিক করে রাখতাম যে এই লাইনটাতে এই শব্দটা যদি আমি একটু জোর দেই না তাহলে না আমার আবেগটা ঠিকমতো প্রকাশ পাবে। ওই তখন থেকে আসলে অভ্যাসটা এবং ছিল। এই আবেগের কথায় আসছিলেন। অনেকে নিউজের মধ্যেও যে ইমোশন, হুম, হুম। তারপর হচ্ছে মানুষের দুঃখ, তারপর মানুষের অভিযোগ, হ্যাপিনেস নানা ধরনের সবকিছুই হচ্ছে হ্যাঁ, সবকিছু হ্যাঁ। তুলে ধরা হয়। এই জায়গাটাও মনে হয় যে এক্সট্রা কারিকুলার হিসেবে ডিবেট, আবৃত্তি যারা আসবেন তাদের জন্য বলা যে অনেক বেশি ভূমিকা রাখতে পারে। ঠিক সুতরাং এই আছে। জায়গাগুলোতে থাকা। হ্যাঁ, হ্যাঁ। অনেকেই ভাবে কি যে জাস্ট আমি একটা কোনো একটা কোর্স সেন্টারে করব। কোর্স হ্যাঁ, হ্যাঁ, করেছি হ্যাঁ চলে এবং আসব। এই ভুলটার কারণে কিন্তু অনেকেই তাদের কাঙ্ক্ষিত জায়গাটা জায়গায় পৌঁছাতে পৌঁছাতে পারে। পারে না। আমাকে অনেকেই আমার এই বা মানে এত প্রায় ১২ বছর আমি নিউজ পড়েছি। তো এত বছরের ১২ বছর না তার থেকে বেশি। তো অ অনেকেই আমার কাছে জানতে চাইতো যে, "আমি কি কোর্স করব? আমি কি অমুক জায়গায় কোর্স করব?" আমি বলতাম, "আমি তো কখনো কোর্স করিনি।" আমার কাছে যেটা মনে হয়েছে যে, আ নিউজ পড়া মানে হচ্ছে উচ্চারণ একদম শুদ্ধ থাকতে হবে। কেন? আমি যা পড়ছি মানুষ কিন্তু সেটা শুনছে এবং শুনে সে ভাববে এটাই কিন্তু পারফেক্ট উচ্চারণ। আমি কিন্তু আমাকে এভাবেই করতে হবে। তো উচ্চারণটা যদি আমার ঠিক না থাকে, আমি মানুষকে যদি ভুল উচ্চারণ শোনাই, সে যদি সেটা শেখে সেটার দায়ভার কিন্তু তবে আমার। আপু এইটা আপনার মনে হয় না যে আপনি তো আমাদের এই জায়গাটা একটা লিজেন্ড পজিশনে আছেন। সেই জায়গাটায় আমরা যদি একটু বলি যে এই যে আগের যে শেখার মানসিকতা এবং আগে যে একটা দায়বদ্ধতা যে আমি সংবাদ দিচ্ছি তার মানে মানুষ আমার থেকে শিখছে হুম। বা মানুষ আমারটা অনুসরণ করে। এই জায়গাটা আমাদের নতুন যারা আসে বা যারা হতে চায় তাদের একটু জাস্ট সেলিব্রিটিশিপ অর্জন করাটাই বেশি দৌড়াদৌড়ি, শেখাটা একটু কম মনে হয় না? আমি ওটা কিছু বলতে চাই না আসলে। কারণ যার যে শিখতে চায় সে আ শেখা এবং ওই যে সেলিব্রিটি হওয়া দুটাই কিন্তু হতে পারবে। হু, হু। কারণ কি আপনার সফলতা আসে আপনি কাজ কতটুকু আসলে ভালো করলেন সেটার উপরে। মানুষ এরকম না ধরেন যে ২০ টা আমি যদি ২০ টা মানুষ ধরি, ২০ টা মানুষের মধ্যে ৫ টা মানুষ জানে কিন্তু যে আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। আপনি যা বলছেন সেটা আসলে আপনি এবং উম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা অনেক ভুল করি, করতাম, হ্যাঁ, আপনারা হ্যাঁ শিখিয়ে দিয়েছেন। আমিও ভুল করি। আমার কথা হচ্ছে যে শেখার মানসিকতাটা হ্যাঁ, হ্যাঁ। রাবেয়া রাখা। আমি ওটাই বলছি যে আমিও ভুল করি। আমি এখন পর্যন্ত কেউ আমাকে যখন জিজ্ঞেস করে, "আপু এটার উচ্চারণ কি?" আমি এখনো ডিকশনারি দেখি। কেন আমার কাছে মনে হয় যে আচ্ছা আমি তো জানতাম এটা। দেখি ঠিক আছে এবং কিনা। এই ক্ষেত্রে আমরা যদি শুরুর টিমের কথা বলি, নিয়াজবের কথা আসে যে হুম। তিনি কিন্তু নিউজের পরে আমাদের ডাক দিতেন। যে ভুল হলে এইটা দেখো একটু। কারণ হ্যাঁ, তার হ্যাঁ, কাছে হ্যাঁ। ২ টো ৩ টা ডিকশনারি থাকতো। হ্যাঁ, একটা ওই তখন ইংরেজির থেকে আসলে মানে ডিকশনারি দেখার অভ্যাস যে যাতে করে ওই ভুলটা না ধরতে পারে এবং আমারও একটা জানার আগ্রহ ছিল যে এটার সঠিক উচ্চারণটা আসলে কি হবে?
মানে ওই যে আমার একটা ভয় কাজ করে। সবসময় ভয় কাজ করে যে আমি ভুল উচ্চারণ করে ফেললাম কিনা। ওইটা থেকেই আসলে আমার ওই জানার পাশাপাশি আগ্রহটা। যদি আরেকটা বিষয়ে যাই, এই যে শেখার জায়গাটায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এক্সট্রা কারিকুলাম পাশাপাশি যারা সংবাদ পড়ে এবং দেখবেন আমাদের আগেও তো অনেক টেলিভিশন বাংলাদেশে এসেছে। সেই জায়গাটায় আমাদের টিমটা ভালো করার কারণ বোধহয় আরেকটা যে সবাই আরেকটা কোনো কাজে যুক্ত ছিল। যেমন এখনো আপনি আ একটা ডেস্কের ইনচার্জ হিসেবে আছেন ইন্টারন্যাশনাল ডেস্কে। এই জায়গায়ও তো জানাশোনা অনেক বাড়ায়। যেই প্রেজেন্সটা অ্যাঙ্করিং এর সময় স্ক্রিনে ফুটে ওঠে। একদম। কারণ আমরা রাব্বি আমরা যারা সময়ে কাজ করি তারা সবাই কিন্তু পাশাপাশি হয় রিপোর্টার না হয় ডেস্কে কাজ করি। সবাই সাংবাদিক বা সবাই সংবাদকর্মী। সেটা করলে যেটা হয় যে শুরু থেকেই যারা আমরা ছিলাম তারা কিন্তু এখন অনেকেই নেই কিন্তু আ বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে সবাই খুব অনেক দাপট ভালো অনেক করছে। ভালো কাজ করছে। সবাই ভালো কাজ করছে। তো সবাই কিন্তু আমরা শিখেছি সংবাদকর্মী হিসেবে কিভাবে কাজ করতে হয়। তারপর কিন্তু আমরা নিউজ প্রেজেন্টার হয়েছি বা অ্যাঙ্কার হয়েছি। আমাদেরকে নানা রকম ট্রেনিং দেওয়া হয়েছে। সেখানে শুধু যে প্রেজেন্টেশন এর ট্রেনিং তা না। আমি আমার জায়গায় আমার কাজটা কিভাবে করব সেটাও আমাকে এবং শেখানো আমরা তো হয়েছে। ভিডিও এডিটও করতে পারতাম। হ্যাঁ, আমাদেরকে অনেক কিছু শেখানো হয়েছে। ওটাতে কি লাভ হয়েছে? আমাদের কি হয় সারাদিন আমরা নিউজ রুমে ছিলাম। সেক্ষেত্রে আমি সারাদিন কি, কি নিউজ এসছে আমি জানি। কি, কি আসতে পারে সেটা একটা ধারণা থাকে। সেক্ষেত্রে যে আমার নিউজের মাঝেই ছিলাম তো ওইটা না চেহারার মধ্যে বা ভয়েসের মধ্যে কোনো না কোনোভাবে ফুটে ওঠে। এবং হুট করে যদি কোনো নতুন এবং নিউজ তখনই চলে কিন্তু মানুষের গ্রহণযোগ্যতাটা গ্রহণযোগ্যতাটা বাড়ে যে বাড়ে। হ্যাঁ, আমি এই টিভির খবরটা হ্যাঁ, দেখব। হ্যাঁ। যে ও মনে হয় আমার মতো গতিতেই কথা বলতেছে। গতিতেই কথা বলছে। কারণ কি আমরা আসলে সংবাদের মাঝে থাকলে যেটা হয় যে, ওই যে বলে না যে নিউজের পালসটা বোঝা যায় আরকি যে আমার চেহারায় হোক, কণ্ঠে হোক সেটা ধরা পড়ে। এবং আমরা তো দানেশ ভাইয়ের কথা হ্যাঁ, যেখানে দানিশ পালস ভাইয়ের যেহেতু হ্যাঁ, বলছেন, আমরা কিন্তু সবসময়। দুষ্টামি করে অনেক সময় অনেকরে বলতামও যে এটার তুমি পালসই বুঝতে হুম, পারোনি। হুম, হুম। এটা সত্য যে এটা এই যে সত্যি আসলে এটা নিউজের যে সত্যি। স্পিডটা বা নিউজের যে ডিমান্ডটা বা হ্যাঁ। পালসটা সেটা আসলে বোঝে। আমাদের সময় টিভির আসলে গতি। এইটা হচ্ছে সবথেকে বড় শক্তি। হুম, হুম। মানে এই নিউজটা এসছে এক্ষুনি ধরাতে হবে। মানে এখনই ধরাতে হবে। এই যে জিনিসটা যে আমার এই নতুন নিউজটা এসছে আমি এখনই এটা ধরাবো। তখন যে নিজের মাঝে যে একটা কাজ করে না যে না আমি ওই জিনিসটা আসলে চেহারায় ফুটে ওঠে। যখন আমি এটা ধরিয়ে আবার দৌড় দিয়ে নিউজটা পড়লাম। এরকম হয় না যে কাজ করতে, করতেই আমার নিউজ হচ্ছে ২ টায় আমি কিন্তু অনেকেই এরকম ১:৩০ টা পর্যন্ত সে কাজ করেই যাচ্ছে। হুম, হুম। তারপর সে গিয়ে ২ টায় নিউজ পড়ছে। তো সে যে এই কাজটা করলো তার মাঝে কিন্তু তার ভেতরে ওই জিনিসটা থাকে আসলে যেটা চেহারা বা কণ্ঠে যেভাবেই হোক ফুটে ওঠে এবং নলেজ যেটা যে আমি আসলে জানি বিষয়টা। এবং সবচেয়ে বড় পার্থক্যটা বোধহয় এই জায়গাটাই হয়ে যায়। হুম, হুম। অন্যদের সাথে এই যে যারা হচ্ছে একসাথে ২ টো বা ৩ টা কাজ করে কাজ বা করছে। নিউজ রিলেটেড হ্যাঁ, মানে বিষয়গুলোর সাথে নলেজ থাকে। থাকাটা জরুরি আমি যেটা বলতে চাচ্ছি যে নিউজ নলেজ হ্যাঁ, থাকাটা। আমি ওই জায়গাটাই আপনাকে একটু আগে নিয়ে গিয়েছিলাম যে, এই যে উচ্চারণ ঠিক করা শেখাটা, নলেজ গেইন করাটা। হুম, হুম। কারণ আমরা মনে করি কি স্ক্রিনে চলে এসেছি তার মানে বোধহয় আমার বাকি প্রস্তুতি শেষ। এবং এখন জাস্ট কি করি আমরা ড্রেস নিয়ে চিন্তা করি। আরেকটা হচ্ছে নিজেকে কতটা সুন্দর লাগে অতটুকুই থাকি। কিন্তু ভেতরটাকে এনরিচ করা নিয়ে বোধহয় আমরা একটু আচ্ছা, কম ভাবি অনেকেই। হ্যাঁ, অনেকেই ভাবে এবং না, অনেকে আবার অনেকেই এটা ভাবে। বললেও নিতে পারি না। হ্যাঁ, এই যে একটা জিনিস আমি সবসময় বলি যে সমালোচনাটাকে গ্রহণ করতে হবে। আমি যত ভালো নিউজই পড়ি না কেন, আ আমাকে আ যখন যে যেটা বলবে আমি সেটা নিতে পারছি কিনা সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমি যখন নিতে পারব না তখনই আমি কিন্তু আস্তে, আস্তে আমার সেই যোগ্যতাটা না আস্তে, আস্তে হারিয়ে যাবে। আমি আবার আরেকটা জিনিস আপা হয় কি মানে এটা অনেক সময় আমাদের বসরাও কিন্তু এখনো বলেন যে তুমি যে রিপোর্টটা বা অ্যাঙ্করিংটা করলা সেটা কি কখনো দেখেছো কিনা? হুম, এবং হুম। আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমার ডেভেলপমেন্টের জায়গাটা সবচেয়ে বড় যে পার্থক্যটা হচ্ছে আমি কিন্তু হিউজ পরিমাণ হ্যাঁ। মানুষেরটা দেখি এবং আমারটা দেখি। হ্যাঁ, হ্যাঁ, এই আমরা জানি জায়গাটায় সেটা। যে তুমি আমার আগে এখন তো একটা কিন্তু শুরুর দিকে কিন্তু সবাই আমরা আমাদের নিউজ দেখতাম। সারাক্ষণ মানে আমি নিউজটা পড়ে আসার পর সেটা কিভাবে দেখা যাবে এখন তো YouTube মানে চ্যানেল আমাদের YouTube চ্যানেল আছে। নিউজগুলো আ না এবং আ আপনিও কিন্তু আমরা আপলোড তো হচ্ছে। ইন্টারন্যাশনাল ডেস্কে অনেকদিন একসাথে হ্যাঁ, কাজও একসঙ্গে করেছি। কাজ আপনি করেছি বলতেন যে, আমরা। "রাব্বি তোমার এগুলো দেখো।" তারপর দেখা যাচ্ছে যে শিখতে চায় সে তো জিজ্ঞেস করলেই জিজ্ঞেস করলেই এটা আমাদের এখানের পরিবেশটাও এরকমই ছিল। এরকমই ছিল। মানে আসলে বিষয়টা এরকম ছিল আমরা এখানে আ বললাম না এক ঝাঁক নতুন মুখ আমরা ছিলাম। তো বেশিরভাগই কোথাও কাজ এবং করিনি। নিজেরা একদম প্রায় নবীন। সবাই বড় আপা, ছোট বোন, হ্যাঁ, হ্যাঁ। ছোট এরকম ভাই একটা ভাবে ফ্যামিলি, একটা এবং একটা পরিবার টিমের মতো ছিলাম। আমরা হ্যাঁ, খুবই একটা ছিলাম। টিম অনেক ভালো একটা টিমে আমরা কাজ করেছি এবং আমি এটা পারি না সেজন্য ওকে জিজ্ঞেস করা যাবে না। এই জিনিস কিন্তু আমাদের মাথায় কাজ করেনি যে জিজ্ঞেস করলে আমি ছোট হয়ে যাব তা না। বরং জিজ্ঞেস করলে সেটা ভালোভাবে নিত সবাই। ও যে পারে না ওইটা জিজ্ঞেস এবং করেছে। এই জায়গাটা আমরা যেই জায়গা থেকে আলোচনাটা শেষ করতে চাই, এই টিম ওয়ার্কটাও কিন্তু বেস্ট প্রেজেন্টেশনটা দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা অনেক পালন বড় করে। ভূমিকা পালন কারণ করে আসলে। অন্য অনেকগুলো স্টেশনেতে এইটা নাই যে হচ্ছে অন্য একজন খবর পড়ে দিবে, আরেকজন হুম, কাজ হুম, করে হুম, দিবে। হুম। মানে একটা দূরত্ব থাকে।
আরেকটা হচ্ছে এই যে মেন্টালিটি টু বিল্ড আ টিম ওয়ার্ক, এই জায়গাটাও বোধহয় একজন অ্যাঙ্করকে বেস্ট ডেলিভারি দেওয়ার জন্য ভূমিকা রাখে। একদম। টিম ওয়ার্ক মানে আ আমি তো একা তো না আসলে। আমি সবসময় মনে করি যে নিউজ প্রেজেন্টার একজন অ্যাঙ্কার আরকি রিপ্রেজেন্ট করছে পুরো প্রতিষ্ঠানটাকে। তো সে তো সামনে বসে করছে। বাকিটা কিন্তু পেছনে। তো এই পেছনের মানুষগুলোই কিন্তু আমার টিমের সদস্য, তাই না? টিম হিসেবেই কাজ করছি। তো যখন সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে, আপনি দেখবেন যে যখন টক শো বলতে কি নিউজের মাঝখানে এখন আমাদের কিছুক্ষণ দেখা যায় হুম, লাইভ হুম। হচ্ছে, বাইরে থেকে লাইভ হচ্ছে, মানে স্টুডিওতে লাইভ হচ্ছে। তারা যখন আগে থেকে বসে কথা বলে নেয় যে আজকে এই ইস্যুতে আলোচনা হবে। আ আম কি, কি, কি টাইপের আসলে মানে প্রশ্ন থাকতে পারে, আমরা কোন উত্তরটা দিলে মানুষের কাছে বেশি মানে মানুষ জানতে পারবে বেশি। এই জিনিসগুলো যখন নিজেরা কথা বলে নেয়, টিম ওয়ার্ক হিসেবে সবাই কাজ করে নেয়, তখন কিন্তু সেই প্রোডাকশনটা অনেক ভালো হয়। আবার শেষ সময়ে যদি একটু বলি যে আপনার অনেক দিনের অভিজ্ঞতা বিশেষ করে রেডিওটা এবং টিভি সব মিলিয়ে যে যেই জায়গাটাই এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো সে করেই। পাশাপাশি নিজেকে রেডি করার জন্য আপনার টিপস কি থাকবে? আমি বলব নিজেকে রেডি করার জন্য সেটা টেলিভিশন হোক, রেডিও হোক, যেকোনো জায়গায় হোক না কেন, আ সবথেকে আমার কাছে যেটা মনে হয় যে কনফিডেন্স থাকাটা জরুরি। এই কনফিডেন্স রাখার জন্য যা করা দরকার, সে জানে তার ল্যাকিংটা কোথায়, হুম, তাই হুম। না? প্রত্যেকটা ব্যক্তি জানে তার তার আসলে কোন জায়গাটাতে ঘাটতি আছে। তার যদি মনে হয় যে তার উচ্চারণে ঘাটতি আছে, সে কিভাবে উচ্চারণ ভালো করবে নানা রকমের প্রক্রিয়া এখন আছে, সেভাবে করতে পারে। আর এখন তো YouTube এ অনেক আসলে হুম, ভিডিও দেখা যায় যে অনেক কনটেন্ট থাকে। তারপর যেটা বলব আমি নলেজ লেভেল বাড়ানো। এটা অনেক ইম্পোর্টেন্ট। যে আমি যে সেক্টরেই যাই না কেন, আমাকে জানতে হবে এবং জানার জন্য আমাকে একটু পড়ালেখা করতে হবে। পত্রিকা হোক, টেলিভিশন হোক, যেকোনো মাধ্যমে আমাকে জানতে হবে। আমি যে জায়গায় যাব না কেন, আমাকে যদি ইন্টারভিউ নেওয়া হয়, আমি যখন অডিশন দিতে যাব, আমাকে শুধু স্ক্রিপ্ট দেবে পড়বো সেটা নাও হতে পারে, তাই না? আমাকে অনেক কিছু জিজ্ঞেস করবে। এমনকি স্ক্রিপ্ট সেক্ষেত্রে ছাড়াও বলতে স্ক্রিপ্ট পারে। ছাড়াও যেমন বলতে আমাদের হতে এখানে পারে। কিন্তু হয় যে যে স্ক্রিপ্ট ছাড়া তুমি একটা হ্যাঁ, অডিশন আছে। একটা টপিক দেয়া থাকবে, সেই টপিকে আপনাকে 20 মিনিটস কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আপনি জানেন কি না টপিকটা সম্পর্কে আসলে আপনার কতটুকু ধারণা আছে? কিছুই না, মাথা ব্ল্যাংক, তাহলে কিন্তু পারবে না। সেক্ষেত্রে আসলে নলেজ গেইন করা, এটা অনেক ইম্পোর্টেন্ট। আর যেটা বলব যে যদি প্রেজেন্টার হতে চায় তার তো অবশ্যই নিজের মানে গেটআপ, নিজের হুম, হুম। লুকটা অনেক ইম্পোর্টেন্ট। সেই ক্ষেত্রে আম আমি বলব যে ড্রেস যখন সেন্স নিয়েও ভাবা ড্রেস সেন্স উচিত। নিয়ে ভাবা উচিত। সেটা যখন প্রেজেন্টার হয়ে যাবে তখন, কিন্তু যখন অডিশন দিতে আসবে তখনও কিন্তু এটা ইম্পোর্টেন্ট। এই আপু অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আবার নতুন করে নতুন অনেক কিছু শিখলাম না এবং এই শিখার ধারা রাব্বি। আসলে চলতেই থাকবে এবং যারা আসলে শুনছে তারা বেশি অবাক হবে যে তারা হয়তো আমাদেরকে এখন বেশি দেখে অথবা অন্য কাউকে না কাউকে দেখে। কিন্তু আপনাকে নিশ্চয়ই স্ক্রিনে সবাই খুঁজে ফিরে তারা হয়তো নতুন করে আবার স্ক্রিনে আজকে পাবে এবং অনেক কিছু শিখবে এবং আমরা হয়তো আপনার থেকে শেখা কিছু লোক আবার বিভিন্ন যদি টিভিতে কারো কোনো স্ক্রিনে কাজে দেখতে লাগে। পাবো। হ্যাঁ। অবশ্যই কাজে লাগবে। আপা আবারও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই রাব্বি সময় দেওয়ার আপনাকেও। জন্য এবং আমরা যেটি বলি সবসময় সময়ের স্কুলে যে হ্যাঁ, আমরা তো একটা কোর্স রেকর্ড করে আপনাদেরকে দিয়েইছি। পাশাপাশি যারা আসলে এই সেক্টরে অনেকদিন ধরে ভালো করছেন, যেমন আজকে আমরা হাফসাপুর গল্প শুনছিলাম এবং আমরা কিন্তু বারবারই বলি যে সেই ২০১১ সালের ১৭ এপ্রিল থেকে আজ অবধি আমরা কিন্তু তার কাছ থেকে শিখছি। আপনারাও নিশ্চয়ই আজকে তার গল্প থেকে অনেক কিছু শিখে নিজেকে এই জায়গাটায় নিয়ে আসার জন্য যতটা দক্ষ এবং যোগ্য হওয়া দরকার সেই ইন্সপিরেশন টুকু পেলেন। আপনিও শেখার ধারা বা নিজের নলেজটাকে বাড়ানোর জন্য যা করা দরকার, আপুর সূত্র মতোই যদি একটু বলি যে কনফিডেন্টের সাথে নিজের ল্যাকিংস গুলো দেখে এগিয়ে যান। হয়তো আপনার সাথেও আমাদের কোনো একটা স্ক্রিনে আবার সেই ১ম দিনের গল্প বা পুরো নিউজের ক্যারিয়ার নিয়ে আড্ডা হবে। সঙ্গে থাকুন সময়ের স্কুলের এবং নিত্য নতুন যে নতুন আয়োজনগুলো আমরা নিয়ে পাশে আপনাদের সাথে থাকি, সেই লার্নিং সেশনগুলোতেও থাকেন। সবার জন্য শুভকামনা।